অমাবস্যার রাত 1টা বেজেছে। পায়ের জুতো খোলা দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিক ওদিকে বেড়াচ্ছে। বিজয়বাবু মন্দিরের দরজার কাছে। একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলে, সেই ঠাকুরুনটি যে আজ মন্দিরের মধ্যে এসেছেন তাতে সন্দেহ মাত্র নেই। তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী। দিনের বেলা কারো চোখে পড়েন না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য। নমস্কার, আমি অর্ঘ্য। বাংলার গল্পগাথায় আপনাকে স্বাগত। স্বাধীনতার ৭৮ বছর। ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাস কখনো হয়েছে গৌরবময়, কখনো বা কলুষিত। সাদা ও কালো এই দুই নিয়েই আমরা ভারতবাসীরা এগিয়ে চলেছি উন্নততর ভবিষ্যতের দিকে। স্বাধীনতা এসেছে যাদের নিরলস প্রচেষ্টায়, তাদের স্মরণ করার দিন আজ। কিন্তু ইতিহাসের নেপথ্যে থাকা সেই অনান্বী নারীদের কথা মনে রাখে কজন? তাদেরই প্রতিভু সৌদামিনীর গল্প শুনব আজ। স্বাধীনতার পুণ্যদিনে বাংলার গল্পগাথার শ্রদ্ধার্ঘ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প বদনাম। সদর দরজার কাছে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু। গায়ে ছাঁটা কোর্তা, কোমরে কোমরবন্ধ, হাফ প্যান্ট পরা, চলনে কেজো লোকের দাপট। দরজার কড়া নাড়া দিতেই গিন্নি এসে খুলে দিলেন। এমন করে তো আর পারিনি। রাত্রির পর রাত্রির খাবার আগলে রাখি। তুমি কত চোর টাকার ধরলে, সাধু সজ্জন বাদ গেল না। আর ওই একটা লোক অনিল মিত্তিরের পেছন পেছন তাড়া করে বেড়াচ্ছ। সে থেকে থেকে তোমার সামনে এসে নাকের উপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই। দেশশুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন। এ যেন সার্কাসের খেলা হচ্ছে। আমার উপরে ওর নেক নজর আছে, কি ভাগ্যিস। ও বেলে খালাস আসামি বটে, তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও তো যাওয়ার হুকুম নেই। তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল। ইন্সপেক্টর বাবু, ভয় পাবেন না। সভার কাজ সেরেই আমি ফিরে আসছি। কোথায় সভা তার কোনো সন্ধান নেই। পুলিশে ও যেন ভেলকি খেলছে। শোনো, তবে আজ রাত্রির খবর দিই। শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আসপত্তা, কি বুকের পাটা। রাত্রির তখন 2টো। আমি তোমার খাবার আগলে বসে আছি, একটু ছিমুনি এসেছে। হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত। আমাকে প্রণাম করে বললে, দিদি, আজ ভাই ফোটার দিন মনে আছে? ফোটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কী সব চক্রান্ত করছে, কিন্তু ফোটা আমি চাই, ছাড়ব না। সত্যি কথা তোমাকে বলবো, আমার মনের মধ্যে উছলে উঠল স্নেহ। মনে হলো এক রাত্রির জন্য আমি ভাইকে পেয়েছি। সে বললে, দিদি, আজ 3 দিন কোনো মতে আতপেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরেছি। আজ তোমার হাতের ফোঁটা আর তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব। তোমার জন্য যে ভাত বাড়া ছিল, তাই আমি তাকে আদর করে খাওয়ালুম। বললুম, এই বেলা তুমি পালাও, তার আসবার সময় হয়েছে। লোকটা বললে, কোনো ভয় নেই, তিনি আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন। ফিরতে অন্তত 3টে বাজবে। আমি রয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো। তোমার ওই ডাকাত অনায়াসে নির্ভয়ে সেই জায়গাটার নাম আমাকে বলে দিলে। নামটা কি শুনতে পারি? তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনেছিল, কিন্তু তুমি আজও আমাকে চেনোনি। যা হোক, আমি তাকে তোমার বহু শখের একটি হাবানা চুরুট দিয়েছি। সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল। বলো, সে কোন দিকে গেল? কোথায় তাদের সভা হচ্ছে? কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো? আমি তোমার স্ত্রী হয়েছি তাই বলে কি পুলিশের চরের কাজ করব? তোমার ঘরে এসে আমি যদি ধর্ম খুইয়ে বসি, তবে তুমি বা আমাকে বিশ্বাস করবে কি করে? ইন্সপেক্টর চিনতেন তার নিজের স্ত্রীকে খুব ভালো করে। শক্ত মেয়ে,
এর জেদ কিছুতেই নরম হবে না। হতাশ হয়ে বসে নিঃশ্বাস ফেলে বললেন, হায় রে, এমন সুযোগটাও কেটে গেল। বসে বসে তার নবাবী ছাদের গোপ জোড়াটাতে তাঁ দিতে লাগলেন, আর থেকে থেকে ফুঁসে উঠলেন অধৈর্যে। ধুর ধুর। তার জন্য তৈরি দ্বিতীয় দফার খিচুড়ি তার মুখে রুচল না। এই গেল এই গল্পের প্রথম পালা। কি গো, তুমি যে নৃত্য জুড়ে দিয়েছ, আজ তোমার মাটিতে পা পড়ছে না। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্টের নাগাল পেয়েছ নাকি? পেয়েছি বই কি। কিরকম শুনি? আমাদের যে চর নিতাই চক্রবর্তী, সে ওদের ওখানে চরগিরি করে। তার কাছে শোনা গেল আজ মোচকাঠির জঙ্গলে ওদের একটা মস্ত সভা হবে। সেটাকে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে। ভারী জঙ্গল। আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি। কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না। তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে দিয়ে বড় বড়ই ফুটোই থাকবে। অনেকবার তো লোক হাসিয়েছ, আর কেন? এবারে ক্ষান্ত দাও। সে কি কথা শুধু? এমন সুযোগ আর পাবো না। আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। ও মোচকাঠির জঙ্গল ওসব বাজে কথা। সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে। তোমাদের মুখের উপর তুড়ি মেরে দেবে দৌড়, এ আমি তোমাকে বলে দিলুম। তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরের খবর দাও তাহলে সবই সম্ভব হবে। দেখো, অমন চালাকি করো না। অনেকবার করেছ, কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে। শুধু আমি দেখেছি যে এই একটা বিষয়ে তোমার ঠাট্টাটুকুও সয় না। তা সত্যি, পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে। এখন কিছু খেয়ে নেবে কিনা বলো? তা নেব, সময় আছে। সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে। দেখো, আমি সত্যি কথাই বলবো। তোমরা যা কানাকানি করো তা যদি জানতে পারতুম তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়া কর্তব্য মনে করতুম। সর্বনাশ! কিছু শুনেছ নাকি তুমি? তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয়, কিছু কানে যায় বই কি। কানে যায়? আর তারপরে? আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার ওই ঠাট্টাতেই তুমি জিতে যাও। উফ, কোনটা যে তোমার আসল কথা ধরাই যায় না। তা বুঝবার বুদ্ধি যদি থাকতো তবে এই পুলিশ ইন্সপেক্টরির কাজ তুমি করতে না। এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন বিশ্বহিতৈষীর পদে, বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে। সর্বনাশ! তাহলে সেই যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে, সে দেখি আমার আপন ঘরেরই ভিতরকার। ওই দেখো, ও কুকুরটা চেঁচিয়ে মরছে। তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। আমি এক্ষুনি গিয়ে ওই কুকুরটাকে আমার পিস্তলের গুলি লাগাবো। না, কখনো তুমি যেতে পারবে না। কেন? তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুঁটি ক্যাঁক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, ও কেবল আমাকেই চেনে। একটা খবর পেয়েছি শুধু, বুঝলে? সেই অনিল লোকটা হরবোলা। ও সব জন্তুর ডাকি নাকি নকল করতে পারে। রোজ রাত্রি 2টোর সময় ওই যে তোমায় ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে? হ্যাঁ, শেষকালে আমাকে সন্দেহ? এই রইল তোমার ঘর কন্যা পড়ে। আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। আরে আরে, কোথায় যাও? ভালো মুশকিল তো। নিজের ঘরের স্ত্রীকে ঠাট্টা করব না? আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই বলো তো? পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে? বসো 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 তো, একটু বসো। না, তোমার এই ঠাট্টা আমার সইবে না, আমি বলে রাখছি। আচ্ছা আচ্ছা, ব্যাস রইল। এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার কুকুরকে খাইয়ে এসো, কেমন? ও আবার কাটলেট নইলে খায় না, পুডিং না হলে পেট ওর ভরেই না। সামান্য কুকুর নিয়ে তুমি অত বাড়াবাড়ি কেন করো আমি বুঝতেই পারি না। তোমরা পুরুষ মানুষ বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে, সে যে কোনো একটা প্রাণীকে পেলে তাকে বুকের কাছে টেনে নেয়। ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে, কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল। তাই তো আমি ওকে এত যত্ন করে ঢেকে ঢুকে রাখি। কিন্তু আমি বলে দিচ্ছি শুধু,
কোনো জানোয়ার এত আদরে বেশি দিন কিন্তু বাঁচতে পারে না। তা যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক। বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন। ইতিমধ্যে পুলিশের দলবল জুটল। চলল সবাই আলাদা আলাদা রাস্তায় মোচকাটির দিকে। বহু দূরের পথ, প্রায় রাত পুইয়ে গেল যেতে আসতে। পরের দিন বেলা 7টার সময় মুখ শুকিয়ে ইন্সপেক্টর বাড়ি এসে কেদারাটার ওপর ধপাস করে বসে পড়লেন। শুধু বড় ফাঁকি দিয়েছে, তোমার কথাই সত্যি। পুলিশের লোক ঘেরাও করলে বন, সে বনে জনমানব নেই। হই হই লাগিয়ে দিলে, চিৎকার করে বলতে লাগলে কোথায় আছো বের হও, নইলে আমরা গুলি চালাবো। অনেকগুলো ফাঁকা গুলি চললো, কোনো সাড়া নেই। পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশ করলে। তখন ভোর হয়ে এসেছে, রব উঠল, নিতাইয়ের আর টিকি দেখা যায় না। একখানা চিঠি পাওয়া গেল, কেবল এই কটি কথা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন অনিল। দেখো দেখি কি কাণ্ড, হ্যাঁ? এর মধ্যে আবার তোমার নাম জড়ানো কেন? শেষকালে শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হতে পারে না? সংসারের সব সম্বন্ধই কি সরকারি খামের ছাপ মারা? আমি আর কিছু বলবো না, এখন তুমি একটু শো, একটু ঘুমোও। ঘুম ভাঙল তখন বেলা দুপুর। স্নান করে মধ্যাহ্ন ভোজনের পর বিজয় বসে বসে পান চিবোতে চিবোতে বললেন, লোকটার চালাকির কথা কি আর তোমাকে বলবো। ও দলবল নিয়ে চারদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। ও ভোররাত্রিরে কুম্ভক যোগ করে শূন্যে আসন করে, এটা নাকি অনেকের সচক্ষে দেখা। গ্রামের লোকের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে ও একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের চিহ্নিত। ওর গায়ে হাত দেবে হিন্দুর ঘরে আজ এমন লোক নেই। তারা আপন ঘরের দেওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য। সকালবেলা উঠে দেখে তার কোনো চিহ্নই নেই। হিন্দু পাহারাওয়ালা তো ওর কাছে ঘেঁচতেই চায় না। একজন দারোগা সাহস করে হিজলাকান্দির দাঙ্গার পর ওকে গ্রেপ্তার করেছিল। হপ্তাখানেকের মধ্যে তার স্ত্রী বসন্ত হয়ে মারা গেল। এরপরে আর প্রমাণের অভাব রইল না। সেই জন্য এবারে যখন মোচকাঠিতে ওর কোনো সাড়া পাওয়া গেল না, পাহারাওয়ালারা ঠিক করলে যে ও যখন খুশি আপনাকে মানে নিজেকে লোপ করে দিতে পারে। ও তার একটি সাক্ষীও রেখে গেছে। একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল, 2 হাত অন্তর এক একটি পদক্ষেপ, 1.5 হাত লম্বা। হিন্দু পাহারাওয়ালারা সেই পায়ের দাগের উপরে ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি। এই লোককে সম্পূর্ণ মন দিয়ে ধরপাকড় করা শক্ত হয়ে উঠেছে। ভাবছি মুসলমান পাহারাওয়ালা আনব, কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকে যদি ছোঁয়াচ লাগে তবে আরো সর্বনাশ হবে। খবরের কাগজওয়ালারা মোচকাঠিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে। কোন পলাতকের এই লম্বা পা তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো। এখন এই লোকটাকে কি করা যায়? এই কিছুদিন বেলে খালাস পেয়েছিল, সেই সুযোগে দেশের হাওয়ায় যেন গাঁজার ধোঁয়া লাগিয়ে দিলে। এদিকে পিছনে প্রোপাগান্ডা চলছে, নানা রকমের ছায়া নানা জায়গায় দেখা যায়। এক জায়গায় মহাদেবের একগাছি চুল পাওয়া গেছে বলে আমার এক ভক্ত কনস্টেবল অত্যন্ত গদগদ হয়ে উঠেছে। সেটা যে সনের দড়ি সে কথা বিচার করবার সাহসী হলো না। কদিনের মধ্যে চারিদিকে একেবারে গুজবের ঝড় উঠে গেল। মোচকাঠিতে ওই পায়ের চিহ্নের উপরে মন্দির বানাবে বলে একজন ধনী মারোয়াড়ি 30,000 টাকা দিয়ে বসেছে। একজন ভক্ত পাওয়া গেল, তিনি ছিলেন একসময় ডিস্ট্রিক্ট জাজ। তার কাছে বসে অনিল ডাকাত শিব সংহিতার ব্যাখ্যা করতে শুরু করে দিলে। লোকটার পড়াশুনো আছে এটা বলতে হবে। এমনি করে ভক্তি ছড়িয়ে যেতে লাগলো। এবারকার বেলের মেয়াদ শেষ হয়ে গেলে পর ওর নামে সাক্ষী জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে। অনিল ডাকাতকে নিয়ে এই তো আমার এক মস্ত সমস্যা বাঁধল, বিষম সমস্যা। শুধু তুমি জানো না বোধহয়, এদিকে আর একটা সংকট বেঁধেছে। আমার মামাতো ভাই গিরিশ, সে হাতি বাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করে। কর্তব্যের খাতিরে একজন কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাতকড়ি লাগিয়েছিল। সেই অবধি গ্রামের লোকেরা তাকে জাতে ঠেলবার মন্ত্রণা করছে। এদিকে তার মেয়ের বিয়ের বয়স যে পেরিয়ে যায়।
যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক। পাত্র যদি জোটে তবে পুরুত জোটে না। দূর গ্রাম থেকে পুরুতের সন্ধান পেল, কিন্তু হঠাৎ দেখা গেল সে কখন দিয়েছে দৌড়। এবারে একটা কিনারা পাওয়া গেছে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসে হঠাৎ আমাদের হেড কনস্টেবলের বাড়িতে আড্ডা দিল। সৎ ব্রাহ্মণ, খাইয়ে দাইয়ে আমরা সবাই মিলে তাকে খুশি করাচ্ছি। তাকে রাজি করানো গেছে। এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু তুমিও এ কাজে সাহায্য করো। না, করব না তো কি, ও তো আমার কর্তব্য। আহা, তোমাদের গিরিশের মেয়ে, আমাদের মিনু, সে তো কোনো অপরাধ করেনি, তার বিয়ে তো হওয়াই চাই। আনো তোমার বৃন্দাবনবাসীকে, আমি জানি ওই সব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। এলেন বৃন্দাবনবাসী। বুকে লুটিয়ে পড়ছে সাদা দাড়ি, নারদ মুনির মতো। শুধু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে বাঁচে না। প্রবীণা প্রতিবেশিনী মুচকি হেসে বললেন, সাধু সন্ন্যাসীদের প্রতি তোমার এত ভক্তি হঠাৎ জেগে উঠল কি করে? দরকার পড়লেই ভক্তি উতলে ওঠে। বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিয়ে গলে যান। মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার ভক্তিটাকে টিকিয়ে রাখতে হবে। ঘন ঘন শাঁখ বেজে উঠল। উলুর সঙ্গে বর আসার শব্দ এলো চারিদিক থেকে। কনেকে একটি চেলি জড়ানো পুঁটুলির মতো করে এ ওর দল নিয়ে এলো ছাদনা তলায়। নির্বিঘ্নে কাজ সমাধান হলো। বর কনে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো। তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয়বাবুকে আর সভার সবাইকে বললেন, মশায়, আমার খবরটা এবারে দিয়ে যাই। পুরুতের কাজ আমার পেশা নয়। আমার যা পেশা সে আপনার সমস্ত দারোগা কনস্টেবলদের ভালো করেই জানা আছে। এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে। সে পর্যন্ত আমার আর সবুর সইবে না। অতএব আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিলাম। এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাড়িগোপ টেনে ফেলে 3 লাফে চণ্ডীমণ্ডপের পাঁচিল ডিঙিয়ে উধাও। সভার লোকেরা হা করে চেয়ে রইল। বিজয়বাবুর মুখে কথা নেই। বিয়ের ভোজ শেষ হয়ে গেছে। পাড়াপড়শি গেছে যে যার ঘরে। বরবধূ বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে। সদু স্বামীকে বললে, তুমি ভাবছো কি? যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেছে। সন্ন্যাসী উধাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল। এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে। চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না। কিন্তু সেই মেয়েটির কোনো খোঁজ পেলে কি? দুঃখের কথা আর কি বলবো। এখন একটি মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে 25টি মেয়ের আমদানি হচ্ছে ওই চালকলা নৈবেদ্য নিয়ে। এখন কোনটি যে কে খোঁজ করা শক্ত হয়ে উঠল। সে কি, তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয়। ওখানে তুমি কি বাবাজি সেজে বসেছো নাকি? না, লোকটার চালাকির কথা শোনো একবার, অবাক হবে। একদিন হঠাৎ কিষানলাল এসে খবর দিলে আপিসের সামনে রাস্তায় একটি পাথর বেরিয়েছে। তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে, চন্দন মাখাচ্ছে। কেউ চাইতে এসেছে সন্তান, কেউ স্বামী সৌভাগ্য, কেউ আমারই সর্বনাশ। এই ভিড় পরিষ্কার করতে গেলেই খবরের কাগজে মহা হাউমাউ করে উঠবে যে এইবার হিন্দু ধর্ম গেল। আমার হিন্দু পাহারাওয়ালারাও তাকে 5 শিকা করে প্রণামী দেয়। ব্যবসা খুব জমে উঠল। টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে চোখ পড়ল আমার। একদিন দেখা গেল না আছে পাথরটা আর না আছে টাকার থালা। আর সেই পাগলা গোছের লোকটা, সেও তার সাজ বদলে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো। মুশকিল এই, হিন্দু ধর্মের পাহারাওয়ালারা হাঙ্গার স্ট্রাইকের ভয় দেখাতে থাকে। এই নিয়ে যদি শান্তিভঙ্গ হয় তাহলে আবার সকলের কাছে আমাকে জবাবদিহি করতে গিয়ে আমার প্রাণটাই বেরিয়ে যাবে। এখন আমি কোন দিকটা সামলাই? আর এক উৎপাত ঘটেছে।
একদিন ওই ছেদিরাল এসে পড়লো পুলিশের থানার দরজা দড়াম করে, হাউমাউ করে বলল যে ভোলানাথের এক শিংওয়ালা ভৃঙ্গি বাবা ষাঁড়ের মতো গর্জাতে গর্জাতে তাকে এসে তাড়া করেছিল। সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে, গাছতলায় বসে বসে গাঁজা খাচ্ছে। এখন লোক পাওয়া শক্ত হয়েছে, আর ওর সঙ্গে আমরা পেরে উঠিনে, কেননা মেয়েরা ওর সহায়। ও তাদের সব বশ করে দিয়েছে। ওর গল্প যতই শুনি আমারই মন টলমল করে ওঠে। দেখো, সর্বনাশ করো না জানো। না, তোমার ভয় নেই, আমার এত সৌভাগ্য নয়। মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্যা চালাতে হয়, সেটা দেশের সেবায় লাগালে ওই স্ত্রীবুদ্ধি 16 আনা কাজে লাগতে পারে। পুরুষরা বোকা, তারা আমাদের বলে সরলা, অবলা। এই নামের আড়ালেই আমরা সাধ্যিপনা করে থাকি, আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে যায়। আমরা অবলা, অখলা, কুকুরের গলার শিকলের মতো এই খ্যাতি আমরা গলায় পড়ে থাকি, আর তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও। তার চেয়ে সত্যি কথা বলো না কেন? সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো, সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি। আমরা এত বোকা নই যে শুধু শুধু ঠকবই আর ঠকাবো না। বুড়িগুলো বলে থাকে শুধু বড় লক্ষ্মী, অর্থাৎ রাঁধতে বাড়তে ঘর নিকতে শুধুর ক্লান্তি নেই। এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম। দেশের লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর যারা মানুষের মতো মানুষ তাঁদের হাতে হাতকড়ি পড়ছে। আমরা রেঁধে বেড়ে বাসন মেজে করছি সতী সাধ্বীগিরি। আমরা অলক্ষ্মী হয়ে যদি কাজের মতন একটা কিছু করতে পারি, তাহলে আমাদের রক্ষা। এই আমি তোমাকে বলে রাখলুম। আমাদের ছদ্মবেশ খুঁচিয়ে দেখো তো, দেখবে হয়তো আছে কোথাও কিছু কলঙ্কের চিহ্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আছে জ্বলন্ত আগুনের দাগা। নিছক হারামের খেলার দাগ নয়। মেরেছি, কিন্তু মরেছি তার অনেক আগে। সংসারের মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে। সেই দুঃখ কেবল আমি ঘরকন্যার কাছে ফুঁকে দিতে পারবো না। আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জমানো আস্তাকুর। লোকে বলবে না সতী, বলবে না সাধ্বী, বলবে দজ্জাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সদূর কপালে। আর তুমি যদি মানুষের মতো মানুষ হও, তবে তার গুমর বুঝতে পারবে। তোমার মুখে ওরকম কথা আমি ঢের শুনেছি, তারপরে দেখেছি সংসার যেমন চলে তেমনি চলছে। মাঝে মাঝে মন খোলসা করা দরকার, তাই শুনি আর হাবানা চুরুর টানি। যাই হোক না কেন, আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই, আর সেই ক্ষমায় যথার্থ পুরুষ মানুষের লক্ষণ। যেন শ্রীকৃষ্ণর বুকে ভৃগুর পায়ের চিহ্ন। তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি। মিথ্যা স্তব করব না, পুলিশের কাছে তোমার খবরদারির শেষ নেই, কিন্তু আমাকে তুমি চোখ বুজে বিশ্বাস করে এসেছ। যদিও সবসময় সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না, আমি এই জন্যেই তোমাকে ভক্তি করি। আমার ভক্তি শাস্ত্রমতে গড়া নয়। শুধু আর কেন, পেট ভরে যা বলার সে তো বলে গেলে। এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে যাও, যাও, বড্ড চেঁচাচ্ছে, ও আমাকে ঘুমোতে দেবে না। আমি ভাবছি আমাকে এবার ছুটির দরখাস্ত দিতে হবে। তুমি ইন্সপেক্টরি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তোমার আয় যাবে বেড়ে, আমিও তার কিছু বখরা পাবো। সবটাতেই তুমি যেমন নিশ্চিন্ত হয়ে থাকো, আমার ভালো লাগে না, বুঝলে? ও আমার স্বভাব। তোমার খুনি ডাকাতদের জন্য আমি চিন্তা করতে পারব না। একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল। সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি কি করব? তোমার এই পুলিশের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে, এতদিনে লোকেরা একটু হেসে বাঁচছে। এই জন্যেই অনিলবাবুকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে, তুমি ছাড়া। আমি দুশ্চিন্তার ভান করব কি করে বলো দেখি? দেখো শুধু, এবারে আমি তোমার শরণাপন্ন। কবে তুমি আমার শরণাপন্ন নও শুনি? এই জন্যই তো তোমাকে সবাই স্ত্রৈণ বলে। দু জাতের স্ত্রৈণ আছে। একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতে পারে না, তারা কাপুরুষ।
আর এক দল আছে, তারা সত্যিকার পুরুষ, তাই স্ত্রীর কাছে অসংশয়ের হার মেনেই নেয়। তারা অবিশ্বাস করতে জানেই না, কেননা তারা বড়। এই দেখো না, আমার কত বড় সুবিধে, তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি। তুমি চোখ বুজে সব মেনে নাও। শুধু কি স্পষ্ট তোমার কথাগুলি গো। সে তোমারই গুণে কর্তা, সে তোমারই গুণে। আরে ওসব আলোচনা পরে হবে, এবার কাজের কথাটা শুনে নাও। এবারে একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই, নইলে আমার আর মান থাকে না। পুলিশের লোকরা নিশ্চয়ই জেনেছে এই কাছাকাছি কোথায় এক জায়গায় একজন মেয়ে আছে। সেই এখানকার সব খবর কেমন করে যেন পেয়ে যায়, আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায়। সে আচ্ছা জাহাবাজ মেয়ে। ওরা বলছে সে এই পাড়ারই কোনো বিধবা মেয়ে। যেমন করে হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতে হবে। শুধু শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে? আচ্ছা, তাই হবে। মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে, নইলে তোমার মুখ রক্ষা হবে না। আমি এই ভার নিলুম। দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। পরশু হল শিবরাত্রি। খবর পেয়েছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরীতলার মন্দিরে জপ তপ করে রাত কাটাবে। তার মনে তো ভয় ডর কোথাও নেই। এদিকেও ভারী ধার্মিক কিনা। ও মেয়েটা থাকবে তার কিরকম তান্ত্রিক মতে স্ত্রী হয়ে। তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকো, আমি ধরে দেব। কিন্তু রাত্রি 1টার আগে যেও না, তাড়াহুড়ো করলে সব ফসকে যাবে। অমাবস্যার রাত 1টা বেজেছে। পায়ের জুতো খোলা দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিক ওদিকে বেড়াচ্ছে। বিজয়বাবু মন্দিরের দরজার কাছে। একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলে, সেই ঠাকুরুনটি যে আজ মন্দিরের মধ্যে এসেছেন তাতে সন্দেহ মাত্র নেই। তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী। দিনের বেলা কারও চোখে পড়েন না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য। একটা লোক 2 বার দেখেছিল। সে পাগল হয়ে বেড়াচ্ছে চারদিকে। হুজুর, আমরা মন্দিরে গিয়ে ওই ঠাকুরুনের গায়ে হাত দিতে পারবো না, এমনকি চোখের দিকে তাকাতেও পারবো না, এই বলে রাখছি। আমরা বেড়াকে ফিরে যাব ঠিক করেছি। আপনি একলা যা পারেন তাই করুন। একে একে তারা সবাই চলে গেল। বিজয়বাবু যত বড়ই একেলে লোক হোক না কেন, তার যে ভয় করছিল না এ কথা বলা যায় না। তার বুক দূর দূর করছে তখন। দরজার কাছ থেকে মেয়েলি গলায় গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, বিজয়ের গায়ে কাটা দিয়ে উঠল। ভাবলেন কি করা যায়। এক সময় থাকতে না পেরে সাহসে ভর করে দিলেন দরজায় এক ধাক্কা। ভাঙা দরজা খুলে গেল। ভেতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোর হাত করে বসে, আর অনিল একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে। বললেন, শুধু অবশেষে তোমার এই কাজ? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ। নিজের পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে। তুমি তো জানো আমাদের দেশে দৈবাত 2-1জন সত্যিকার পুরুষ দেখা যায়। তোমাদের একমাত্র চেষ্টা এদের একেবারে নির্জীব করে দিতে। আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানদের আপন প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে আমাদের নারী ধর্মের ধিক। তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি। যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি, সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম, এও আমাকে মানতে হবে। এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াব। জানি আমার চেয়ে বড় রক্ষক তার মাথার উপরে আছেন। 2 দিন পরেই
সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কিরকম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি। এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছন পিছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। তুমি সুখে থেকো, তোমার ভয় নেই। ইচ্ছা করলেই তুমি নূতন সঙ্গিনী পাবে। আর যা করো, আমাকে দয়া করো না। আমার চেয়ে অনেক বড় যারা, তাদের তুমি তা করনি। সেই নিষ্ঠুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার কাছ থেকে বিদায় নেব। প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে, প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। এই তোমাকে জানিয়ে গেলুম। এরপরে হয়তো আর সময় পাব না। বিজয়বাবু, আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিলুম। আমার আর কোনো ভাবনা নেই। আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি সুদূর কথায় ভরকাবেন না। ও একটি অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে, একেবারে খাপছাড়া একটা সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে। চিনি বলেই আপনাকে বলছি, ও নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই। আছে কেবল নিজেকে জলাঞ্জলি দেওয়া। বিশ্ব সংসারের লোক সদু সম্বন্ধে কিচ্ছু জানবে না। আপনার কোনো ভয় নেই। ওকে নিয়ে আপনি মন্দিরের সুরঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন। আর আমি অন্যদিক থেকে পুলিশের হাতে এক্ষুনি ধরা দিচ্ছি। এই সঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ। আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? আমারে বাঁধবি তোরা, আমি যে বন্দি হতে সন্ধি করি সবার কাছে। আমারে বাঁধবি তোরা। মন্দিরের ভিতর থরথর করে কেঁপে উঠল অনিলের গলার জোরে। অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু। এই গান অনেকবার গেয়েছি, আবার গাইব। তারপরে চলব আফগানিস্তানের রাস্তা দিয়ে। যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে এই আমার কথা রইল। আর 15 দিন, আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আজ প্রণাম হই। হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল। টর্চটা মাটিতে পড়ে গেল হাত থেকে। মুখের ওপরে দুহাত চেপে বসে পড়লেন। প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে আগেই। নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে দড়ি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বদনাম। আচ্ছা, গল্পের অনিল আসলে কে জানেন কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ছোট গল্পটি নেতাজিকে নিয়েই লিখেছিলেন। এর ইঙ্গিত পাওয়া যায় গল্পের শেষ অনুচ্ছেদে অনিলের বয়ানে। স্বাধীনতার শুভ মুহূর্তে আরও একবার দেশমাতার বীর সন্তানদের স্মরণ করে বিদায় নিলাম। আবার আসব নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই যে কাশে কোনজন? কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মুরমার।
দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্টারি হুঁশিয়ার।